এটিএন নিউজ দেখছেন। হ্যাপেনিং পয়েন্টের সাথে আছি আমি তাসফিয়া তামান্না। আজ আমরা কথা বলবো ভোক্তার অধিকার দেখবে কে, এই বিষয় নিয়ে কথা বলবো মোহাম্মদ আলিম আখতার খানের সঙ্গে, মহাপরিচালক জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আপনাকে স্বাগত আমাদের আয়োজনে। আপনাকেও স্বাগত এবং ধন্যবাদ জানাই। প্রথমে একটু জানতে চাই যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তো সারা বছরই বিভিন্ন কর্মসূচি নিয়ে ব্যস্ত থাকে। রমজান আসলে তাদের কর্মসূচি বেড়ে যাবার কথা। কি কি কর্মসূচি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর করছে আসলে রমজানকে ঘিরে? আপনি ঠিকই বলেছেন। আমরা ইতিমধ্যেই আরও রমজান শুরু হওয়ার 10 দিন আগে থেকে আমাদের টোটাল সারা বাংলাদেশে মনিটরিং টিম আমরা ডাবল করেছি। অর্থাৎ প্রতিটা জেলায় আগে একটা মনিটরিং টিম ছিল জেলা প্রশাসকের নেতৃত্বে, সেটা আমরা 21শে ফেব্রুয়ারি থেকে 20শে মার্চ পর্যন্ত এটা চলতে থাকবে ডাবল করে, 64টা টিম এক্সট্রা। ঢাকা শহরে মহানগরে আগে চলতো 6টা, এখন চলবে 10টা। এর সাথে সঙ্গতি রেখে আমাদের মন্ত্রণালয় তাদের মনিটরিং টিম বাড়িয়েছে রমজান মাসে। তো মোটের উপর বলবো যে আমরা আমাদের যে ফোর্স আছে সেটাকে আমরা ইতিমধ্যে রমজানকে কেন্দ্র করে দ্বিগুণ করেছি সারা বাংলাদেশ। রমজানকে কেন্দ্র করে যেহেতু দ্বিগুণ করতে হয়েছে, তার মানে আসলে রমজানে বাজার দরে কিছুটা ঝামেলা থাকে। ঠিক কী কারণে রমজানে আসলে বাজার দরের এই অবস্থা হয়, যেখানে পৃথিবীর অন্যান্য সব দেশে রমজানকে ঘিরে ছাড় দেওয়ার একটা প্রতিযোগিতা চলে, আমাদের দেশে কেন ভিন্ন চিত্র? আপনি যে প্রশ্ন করেছেন এটার মধ্যে কিছুটা ইঙ্গিত আছে। ইঙ্গিত হলো যে হয়তো এখানে যারা রমজান পালন করে কিন্তু ধর্ম পালন করে কিনা এটা নিয়ে সন্দেহ আছে। বাংলাদেশ মুসলিম প্রধান দেশ, দেশের অ্যারাউন্ড 90% হলো মুসলিম ধর্মাবলম্বী। আমাদের প্রচুর লোক আপনার নিয়মিত হয়তো ধর্মচর্চা করেন, কিন্তু এই যে ব্যবসাকে কেন্দ্র করে এই লোকেরাই হয়তো বা আপনার যেটা ধর্মকে কেন্দ্র করে যেভাবে পৃথিবীর বিভিন্ন দেশে এমনকি মধ্যপ্রাচ্যের দেশেও নানা ধরনের ছাড় দিয়ে থাকে, কমিশন দিয়ে থাকে, উপহার দিয়ে থাকে, গিফট দিয়ে থাকে ভোগ্যপণ্যের সাথে আরও সেটা আমাদের দেশে কখনো এই পর্যন্ত আমরা শুনতে পাইনি। তো এখানে তো যারা ব্যবসায়ী আছেন, আমাদের ধর্মীয় যে রেশিও ধরি, ব্যবসায়ীও যদি 90% ধরি, তাহলে বলতে পারবো যে তাদের তো আমাদের এখানে এটা পাওয়া উচিত ছিল, দ্রব্যমূল্য কম থাকা উচিত ছিল, গিফট পাওয়া উচিত ছিল এবং ছাড় পাওয়া উচিত ছিল। দুর্ভাগ্যজনকভাবে এটা এখানে চিত্রটা উল্টো, যে এখানে দাম বেড়ে যায়, সাপ্লাইয়ের সংকট দেখা দেয় এবং ভোক্তারা ভোগে। এটা বাস্তবতা, এটা আমরা অস্বীকার করতে পারবো না। তো সম্ভবত আমাদের এই জায়গায় আমি বলবো যে ধর্মীয় মূল্যবোধ অনুসরণের ক্ষেত্রেও কোথাও কোনো ঘাটতি থেকে যেতে পারে। এর সাথে যে মনিটরিং, যে আমাদের বিষয়টা সাধারণত মনিটরিং হবে বা মনিটরিং বা যে কোনো সরকারের সিস্টেম কাজ করবে আপনার যেখানে আইন প্রয়োগকারী সংস্থা ধরে নেয় যে বেশিরভাগ লোক আইন মানে, গুটি কয়েক লোক আইন মানে না, সেক্ষেত্রে এটা ইফেক্টিভ হয়। কিন্তু যে দেশে আইন মানে না বা আইন মানে কয়জন, এটা নিয়ে প্রশ্ন থাকে। এবং প্রকৃত অর্থেই আপনি যেটা বললেন যে এখানে কোনো ছাড় বা ইত্যাদি নাই, তার অর্থ এই যে আইনের শাসনের প্রতি প্রায় সবারই এক ধরনের বলবো আনুগত্যহীনতা থেকে থাকতে পারে, এবং তার ফলাফল হলো রমজানের মানুষের চাহিদাকে কেন্দ্র করে এই ব্যবসায়ীরা হয়তোবা সুযোগ নিয়ে থাকেন। এবং সবাই যদি সুযোগ নেন, আমরা মনিটরিং করার পরেও আমাদের আয়ত্তের বাইরে অনেকেই থেকে যেতে পারে এবং যায়। সে কারণে এই অস্থিরতাটা দেখা যায়। ইতিমধ্যে বাজার দর অনেক চড়া এবং ব্যবসায়ীরা প্রতি বছরই রমজানে হোক আর যে কোনো সময়ই পাইকারিরা খুচরাকে দোষারোপ করেন। পাইকারিরা বলেন যে আমাদের কাছে পণ্য নেই, খুচরারা পাইকারির উপরে দোষারোপ করেন। এই পাল্টাপাল্টি দোষারোপের মধ্যে পড়ে যায় ক্রেতারা। কি বলবেন এই সামগ্রিক বিষয়টি নিয়ে? এটা আমি এটার সাথে কিছুটা দ্বিমত পোষণ করব। এই আধা ঘন্টা আগেও আমি কারণ বাজার ছিলাম, দোকানদারদের সাথে কথা বলেছি যে কি কি মানে পণ্যের সংকট আছে। ওনারা একটা মাত্র পণ্যের সংকটের কথা বলেন, সেটা হলো ভোজ্য তেল এবং পার্টিকুলারলি সয়াবিন। ওনাদেরকে খেজুরের বললেন যে এটা আছে, দামও কমেছে। চিনি আছে, দামও কমেছে কিছুটা আগের তুলনায়। আপনার এভাবে আপনার অন্যান্য যে পণ্যগুলো সেগুলো অ্যাভেলেবেল আছে। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে হয়তোবা মৌসুমের কারণে ওরাও যেটা বলছেন আমাদের ভোক্তারা, যে লেবু একটু এখন বেশি দাম। আসলে লেবু এখন সাপ্লাইয়ের সিজন নয়। আর কৃষি পণ্যের ক্ষেত্রে এটা কেউ মানে গুদামজাত করে রাখাটা ওদের জন্যই ক্ষতিকর।
হ্যাঁ, ফলে বাজারে সাপ্লাইয়ের এইটা একটা লেবুর বা এই যে সিজনাল যে পণ্য সবজির এগুলো আগের মতো নাই। আবার অনেকগুলো আছে এখন সিজনের বাইরেও কিছু তৈরি হয়, সেগুলো বাজারে আছে। শসা আছে আমি দেখলাম, ক্ষীরা আছে, তারপরে খেজুর পর্যাপ্ত পরিমাণ, এটা আমদানি পণ্য এবং খেজুরের দামও এবার আগের কম মতনই আছে। রয়েছে, খুব একটা বাড়েনি। কিন্তু অন্যান্য ফলের দাম বেড়েছে, ঠিক কি কারণে রমজান আসলেই ফলের বাজার এত চড়া হয়ে যায়? এটাও অন্যান্য ফল আমি যেটা বুঝি এটা আগে থেকেই বাড়তি। তার কারণ হলো যে বাড়তি যদি আমরা বলে থাকি সেটা হলো যে এগুলো আমদানি করতে হয়, আমদানির সাথে কিন্তু আমদানির যে বড়ই তো ট্যাক্স, আমাদের দেশীয় ফল, বড়ইয়ের উপরেও দেখা যায় যে অনেক 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 বাড়তি দাম গুনতে হয় ক্রেতাদের। কি কারণে? বড়ই, পেয়ারা এগুলো তো আমাদের দেশে উৎপাদিত হয়। এটা বড়ই পেয়ারার বিষয়টা মধ্যম, অত বেশি অ্যালার্মিংলি বাড়ে নাই, চাহিদার কারণে একটুখানি বেড়েছে। কিন্তু কমলা, আপেল, আঙ্গুর, আনার, ডালিম এগুলো আমদানি পণ্য হওয়াতে এবং সেগুলো আমদানি শুল্ক এবং এর সাথে সম্পূরক শুল্ক মিলিয়ে এই জিনিসগুলো আবার আন্তর্জাতিক বাজারে ডলারের মূল্য বৃদ্ধি পেয়েছে। ফলে একই পরিমাণ ফল আনতে আগে যে পরিমাণ আমদানি ব্যয় যেত তার থেকে ব্যয়টাও বেশি হয়েছে। আর বাজারে এই কারণে পণ্যটা অবশ্যই কিছুটা বেশি দেখা যাচ্ছে। কিন্তু ওভারঅল আমি বলবো এবার আপনার ভোক্তারা ওভারঅল স্বস্তিতে আছে, কেবল দু একটা পণ্য ছাড়া। তার মধ্যে সয়াবিনের সাপ্লাইটা একটু কম, কিন্তু তারও আবার বিকল্প আছে বাজারে। হ্যাঁ, সয়াবিনের সাপ্লাই কেন বন্ধ? কি আপনি বললেন যে আপনি কিছুক্ষণ আগে বাজার ঘুরেছেন, বিক্রেতাদের সাথে কথা বলেছেন, ঠিক কি কারণে আসলে সয়াবিন তেলের মজুদ নেই তারা বলছেন এরকম? আমি শুধু বিক্রেতা তো আছেই, পাইকারি যারা আছে তাদের সাথে কথা বলেছি। তো পাইকারদের সাথে কথা বলে যা জানা গেল যে তাদের সাপ্লাই কম পাচ্ছেন। কেন কম পাচ্ছেন এই উত্তরে তারা যেভাবে বলতে চায় সেটা যদি আমরা মিন করি, তাদের হলো সাপ্লাই সাইড থেকে সাপ্লাই কম পাচ্ছে। কিন্তু অন্যদিকে আপনি হয়তো জানেন কি না, গত 16 তারিখে যখন ভোজ্য তেল উৎপাদকদের সাথে সরাসরি রিফাইনারদের সাথে আমরা বসেছি, তাদের থেকে তথ্য পেয়েছি 22 তারিখে বাংলাদেশ চট্টগ্রাম বন্দরে পর্যাপ্ত পরিমাণ সয়াবিনের কন্টেনার ভিড়বে, 23-24 এগুলো রিলিজ হবে, 25 তারিখ থেকে বাজারে সয়াবিন পাওয়া যাবে। তো আজকে 25 পার হয়ে আরও ধরেন যে আজকে 2 তারিখ পাওয়া যাচ্ছে না। এটাকে এখন কেন হচ্ছে খুব শর্টলি বলা যাবে না, হয়তো কেউ অনুমান করতে পারে, সেটা আলাদা বিষয়। আমি আজকে চিন্তা করছি এবং সিদ্ধান্ত দিয়েছি একটা কমিটি করে আমাকে দেখতে হবে যে এটা কোন পর্যায়ে সংকটটা হয়েছে। কারণ শুধু এটা নিয়ে থাকলে হবে না, আগামীতে যদি সংকট আমরা বুঝতে পারি, গভর্নমেন্টকে আমরা বলবো এটা কাটিয়ে ওঠার জন্য কি করা প্রয়োজন পরামর্শ। একটু জানতে চাই, আপনাদের পেজের একটা ভিডিও দেখেছিলাম কিছুদিন আগে যে সয়াবিন তেলের বোতল কেটে ড্রামে ঢেলে সেটাকে খোলা তেল হিসেবে বিক্রি করা হচ্ছে, ঠিক কী কারণে? এটা কি কৃত্রিম একটা সংকট তৈরি করার জন্য কিনা, বা এই কৃত্রিম সংকট তৈরি করে আসলে বিক্রেতাদের লাভ কোথায়? আসলে কৃত্রিম সংকট বলেন বা এই ধরনের যে পরিবর্তন বলেন, আরও এর সাথে যুক্ত করি আমি, গত পরশু এই কারণ বাজারেই বাইরে তেল পাওয়া যায়নি, কিন্তু ওই দোকানদারের হোর্ডিং করে লুকিয়ে তেল পাওয়া গেছে, রাখা তেল, এবং সেটা বের করে আমরা তাৎক্ষণিকভাবে বিক্রি করে দিয়েছি। এটাতে বোঝা যায় যে প্রত্যেকেই মুনাফার একটা লোভের দ্বারা চলছেন। এই সংকটও মুনাফার জন্য, আর কিছু নয়। তো একটা জাতির এই ধরনের যারা ব্যবসার সাথে যুক্ত, যারা ডিলার, যারা উৎপাদনের সাথে যুক্ত, সকলেই যদি মুনাফার লোভে এভাবে নগ্নভাবে তাড়িত হন, এটা একটা সোশ্যাল ক্রাইসিস। আমি প্রায় বলে থাকি এটা আমাদের অনেক বড় ক্রাইসিস। এইটার তুলনায় আমাদের আপনার মূল্যবোধের পরিবর্তন হতে হবে, আমাদের চরিত্রের পরিবর্তন হতে হবে, বিবেকের পরিবর্তন করতে হবে, এবং সেই ধরনের আপনার একটা পলিটিক্যাল অর বিজনেস লিডারশিপ দরকার। এটা লিডারশিপ ক্রাইসিস। এই বিষয়গুলো নিয়ে আরও কথা বলবো একটা ছোট্ট বিরতি থেকে ফিরে। দর্শক, হ্যাপেনিং পয়েন্টের সময় হলো একটি বিরতি নেওয়ার, আমাদের সাথেই থাকুন।
বিরতির পর আবারও স্বাগত হ্যাপেনিং পয়েন্টে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। কথা বলছিলাম মোহাম্মদ আলিম আখতার খানের সঙ্গে, মহাপরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, এবং কথা বলছিলাম ভোক্তার অধিকার নিয়ে। বিরতির পূর্বে অনেক কিছু নিয়ে কথা বলছিলাম। একটু জানতে চাই, ঢাকাতে এতগুলো বাজার, ঢাকা সহ সারা বাংলাদেশে এতগুলো বাজার, আসলে প্রতিদিন গিয়ে মনিটরিংয়ে যাওয়া সম্ভব হয় কিনা আপনাদের এই লোকবলে? আপনার সেই হিসাবে ধরলে আপনার যদি আমাদের 492 উপজেলা, প্রতি উপজেলায় যদি অ্যাভারেজে 10টা ইউনিয়ন থাকে, তাহলে 4900 ইউনিয়ন, আমাদের 4500 ইউনিয়ন বা মেট্রোপলিটন এরিয়া বাদ দেয়। এখন প্রতি ইউনিয়নে গ্রোথ সেন্টার অর্থাৎ বাজারের সংখ্যা কমপক্ষে প্রতি 3টা ওয়ার্ডে একটা করে হলেও 3 গুণ করেন, তো 3.30,000 ঢাকা শহরেই অলরেডি এসব। ফলে এটা সবগুলা প্রতিদিন দোকানকে মনিটর করতে হবে, বাজারগুলোকে। এটা যদি কোনো সমাজে হয় এবং মনিটর ছাড়া কোনো সুস্থতা আসবে না, সেই সমাজটাই পঙ্গু, সমাজটাই অসুস্থ। আমরা অনেকে হয়তো বুঝতে পারছি না, আমাদের সমাজের গোড়াতে হাত দেওয়া দরকার। তথাপি যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কাজ করবে ওই সমস্ত লোকদের নিয়ে যারা বিচ্যুতি ঘটানোর জন্য বসে আছে, হ্যাঁ, তারা হোর্ডিং করবে, তারা লুকোচুরি করবে, হ্যাঁ, কৃত্রিম সংকট তৈরি করবে, তারা সিন্ডিকেট বা এই ধরনের গুটি কয়েকের বাজার তৈরি করবে, তাদেরকে ধরা সম্ভব। বাজার ব্যবস্থা তো এমন হয়ে গেছে যে সর্বাঙ্গে ব্যথা ওষুধ দেব কোথায়। এখন আপনারা আসলে কিভাবে কাজ পরিচালনা করছেন সেক্ষেত্রে? আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমাদের একটা বুঝতে হবে যে আমাদের একটা আইনি এখতিয়ারের সীমাও আছে। আমাদের আপনার 47 থেকে আইনের 55 ধারায় কি করণীয় তা বলা আছে। ব্রডলি আমরা বলতে পারি, যদি মূল্য বাড়ায়, আপনার মজুতদারি করে, মজুতদারি শব্দটা নাই, কিন্তু যদি নির্ধারিত মূল্যের বেশি থাকে বা কেউ ভোক্তার সংকট তৈরি করে, ইনডিরেক্টলি এটা মজুতদারি, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেই। যদি ভেজাল পণ্য দেয়, যদি নকল পণ্য দেয় বা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো পণ্য এর সাথে যদি যেটা কোনো উপাদান যোগ করে, সেক্ষেত্রে নির্ধারিত যে এটা জরিমানা বা দণ্ড আরোপ, সেগুলো আমরা করে থাকি। কিন্তু আমরা মনে করি, বিশ্বাস করতে চাই যে বেশিরভাগ লোক অটোমেটিক্যালি আইন মানবে। দুর্ভাগ্যের বিষয়, আমার কাছে যে সমস্ত অভিযোগ পাই, যেমন নকল পণ্যের সয়লাভ, যারা আসল পণ্য আমদানিকারক, তারা আমাদেরকে দেন এটার ভলিউম অনেক বেশি। এগুলো হতে পারে খাদ্যপণ্য, হতে পারে ফলটা নকল ঠিক না, মানহীন। আর কসমেটিক্স যেমন, এগুলা অনেকগুলো হচ্ছে যে নকল পণ্যে সয়লাভ, এবং এগুলো আমাদের ঢাকার আশেপাশে প্রান্তিক এরিয়ায়, সাবারবান এরিয়ার অনেক জায়গায় তৈরি হয়। এবং একটা অভিযোগ তদন্ত করার মাঝখানে জানা গেল যে ওই এরিয়া থেকে ওরা সরে গেছে, ফলে একটা লুকোচুরি হচ্ছে। তো এটা মানে বারেবারেই ঘুরে ফিরে বলবো, আমাদের বেশিরভাগ লোকেই বোধহয় সমপর্যায়ে আছে, অর্থাৎ সঠিক ব্যবসা যারা করতে চায় তার সাথে যারা লুকোচুরি করে, যারা দাম বাড়ায়, যারা ফাঁকিবাজি করে, এর সংখ্যা কেবল কম নয়। হ্যাঁ, ফলে এটা একটা চ্যালেঞ্জ। নিত্যপণ্যের বাজার সবসময় ওঠানামা করে, সরকারের বেঁধে দেওয়ার দাম বিক্রেতারা মানতে চান না, ক্রেতারা এটা নিয়ে সবসময় হতাশা প্রকাশ করেন। ঠিক কী কারণে? সরকারের বেঁধে দেওয়া দাম যেটা, সেই দামে পণ্য ক্রয় করাটা তো আসলে ক্রেতার ন্যায্য অধিকার, সেই ক্ষেত্রে আসলে তারা যে সেটা পান না। আসলে এখানেও একটা গ্যাপ আছে, গ্যাপ অফ আন্ডারস্ট্যান্ডিং। একটা আমাদের এটা বলবো যে যদিও আমাদের সংবিধান এক কথা বলছে, বাস্তবতা আমরা মুক্তবাজারে বসবাস করি। মুক্তবাজারে কোনো সরকার কোনো পণ্যের দাম বেঁধে দিতে পারে না। তারা একটা ন্যায্য দাম বলেন, এটাকে তারা বলেন যৌক্তিক দাম। তারা বলতে পারবেন না যে এটার দাম 10 টাকা বা এটার দাম 11 টাকা। তারা বলবেন যে যৌক্তিকভাবে যেটা উৎপাদনটা হচ্ছে সেটার এই বছরের বিভিন্ন খরচ মিটিয়ে, যে লেবার কস্ট, সার, বীজ, সেচ, পরিবহন মিলিয়ে হয়তো এটার দাম এই বছরে এত টাকা হতে পারে, এর মধ্যে এটা বিক্রি করলে এটা একটা যৌক্তিক দাম, আমি এটা বলবো। সেটা মানা হচ্ছে কিনা? হ্যাঁ, কোথাও কোথাও সেটা মানা হচ্ছে না। ওই যে একই কথা, যে আপনার যারা এটার কিছু সংখ্যক নিয়ন্ত্রণ করতে চান, যারা নিয়ন্ত্রক, তাদের নিজেদের পরিবর্তন হওয়া দরকার। আর নিয়ন্ত্রণের সাথে পাইকারি, খুচরা, আরেকটা অংশ আছে বলা হয় মধ্যস্বত্ব ভোগী। এখানেও একটা বোঝার একটা বিষয় আছে। একটা যদি ডিলার হয়, এজেন্ট হয়, সাপ্লায়ার মাঝখানে হয়, এরা কিন্তু মধ্যস্বত্ব ভোগী না। এদের দোকান আছে, এদের লাইসেন্স আছে, এদের
অনুমতি আছে। কিন্তু এর বাইরে আরেকটা অংশ যাদের দোকানও নাই, লাইসেন্সও নাই, কোনো না কোনো ক্ষমতা ব্যবহার করে তারা বলেন যে এটা আমাকে আমার অনুমতি ছাড়া বিক্রি করা যাবে না। তার অনুমতির জন্য তিনি কিছু টাকা নেন। এভাবে করে আমরা দেখেছি যে কিছু কিছু পণ্যে 3-4টা ধাপ পার হয়। আরেকটা হলো পরিবহনের কারণে অনেক সময় দাম বাড়ে। আমি আপনার চাঁপাইনবাবগঞ্জে গত 2 মাস আগে একটা সভায় সরাসরি পরিবহনের সাথে যুক্ত ব্যক্তিরা বলেছেন যে যদি এখানে হস্তক্ষেপ না থাকতো প্রতিটা ট্রাকে তারা কমপক্ষে 2 থেকে 3 হাজার টাকা কমে পণ্য পরিবহনের সুযোগ থাকতো। কিন্তু এই ট্রাকগুলোর পরিবহনের সাথেও এটা মধ্যস্বত্ব যুক্ত হয়ে আছে, যে কারণে এই দামটা আলটিমেটলি পণ্যের উপর পড়ে এবং পণ্যের দাম বাড়ে। এগুলো হয়। এবার একটু আসি ঈদের বাজার নিয়ে। আপনি পোশাকের কথাও বলছিলেন যে আপনারা পোশাকের দোকানগুলোতেও মনিটরিং করেন। একটু জানতে চাই, অনেক বড় বড় ব্র্যান্ডেড শপগুলোতেই একটা ট্যাগের উপরে আরেকটা প্রাইস ট্যাগ বসিয়ে তারপরে আরেকটা প্রাইস ট্যাগ বসিয়ে দিন যত গড়াতে থাকে, ঈদ যত এগিয়ে আসে তত দাম বাড়তে থাকে। এই জিনিসটা প্রতি বছরই দেখা যায়, আপনাদের মনিটরিংয়েও দেখা যায়, আপনাদের পেজে ভিডিও দেখা যায়, অন্যান্য বিভিন্ন জায়গাতে দেখা যায়। এই জিনিসটা কেন হয় এবং প্রতি বছর কেন রিপিটেডলি আপনারা দেখা যায় যে একটা দোকানকে জরিমানা করে এসেছেন গত বছর, সেই দোকানটাই আবার এই বছরেও একই কাজ করছে? কেন এই সুযোগটা তারা কেন পায়? এরা কারা? মানুষ, অন্য কোনো ভিনদেশী বা ভিন গ্রহ থেকে আসা লোক নয়। অর্থাৎ এই লোকটার ভিতরে কোনো নৈতিকতা কাজ করছে না, বা এই শ্রেণীর লোকের ভিতরে, সেই দোকান মালিক, বিক্রেতা এবং এদের যারা ফলে মানুষের ওই যে গোড়াতেই যেটা বলছি, আমাদের মূল্যবোধের পরিবর্তন ব্যতিরেকে এটার পরিবর্তনটা টেকসই হবে না। হয়তো আমরা জরিমানা করব, হয়তো 2-1 দিন তারা একটু সঠিক থাকার চেষ্টা করবেন। যখন দেখবেন যে আমাদের টিম হয়তো অন্যত্র বিজি আছে, তারা হয়তো এই সুযোগটা আবার নেবেন। যতদিন পর্যন্ত আপনার বিবেক দ্বারা শাসিত না হবে, আপনার নৈতিকতা দ্বারা শাসিত না হবে, এই প্রবলেমটা থেকেই যাবে। এখন চোরকে তো আমি নৈতিকতার কাহিনী শোনাতে পারবো না, সেক্ষেত্রে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে আরো কঠোর অবস্থানে যাবে কিনা? কঠোর অবস্থানে, কিন্তু কতজনকে? আমি আজকে 10টা টিম, হয়তো 4টা করে 440টা দোকানদারকে আমরা ধরলাম, জরিমানা করলাম। সবাই যে আবার খারাপ এমনও না, তবে ধরে নেই ধরলাম। কিন্তু এর বাইরে ঢাকা শহরেও 4,000 থেকে 40,000 দোকান আছে। তো এখন ওদের কাছে যতক্ষণ আপনি পৌঁছতে পারবেন না, ততক্ষণ যদি হয় এই ধরনের কাজ হয়, সেটার পেছনে কেন হলো এটা গুরুত্বপূর্ণ। সেটা হলো পলিটিক্যাল অ্যান্ড সোশ্যাল লিডারশিপের সাপোর্টে। আমরা কিন্তু সৎ লিডারশিপ পাওয়া আমাদের জন্য খুব কঠিন হয়ে যাচ্ছে। এটা একটা কারণ, এইদিকে নজর দিতেই হবে। যতই ভোক্তা অধিকার যদি আরও আপনার 10 গুণও করেন, তাতে কাজ হবে আংশিক, কিন্তু ওটা সমাজ ব্যবস্থাটাকে পাল্টাতে হবে। আমরা শুনি বিভিন্ন দেশে যে দোকানদার নামাজের সময় দোকান খোলা রেখে নামাজে যান, এসে সঠিকটাই পান। আমাদের দেশে কি এটা কল্পনা করা যায়? তার অর্থ কি? ওই নামাজে যারা যাচ্ছেন আর বাইরে আসছেন, এরা কাউকে বিশ্বাস করার মতো অবস্থা নেই। সেই অবস্থাকে আমাদের তৈরি করতে হবে আজ আর কাল, যত দ্রুত করা যায় ততই মঙ্গল। আপনার সাথে সহমত পোষণ করছি এবং আশাবাদ ব্যক্ত করছি যে বাংলাদেশের বাজার ব্যবস্থা একদিন আসলে ক্রেতাদের জন্য সহনশীল পর্যায়ে আসবে। থ্যাংক ইউ। আমি মনে করি যে এই দিন সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল কন্ডিশন অনুকূল পরিবেশ তৈরি করতে সমর্থ হবে এবং অনুকূল লিডারশিপ আসবে, সেদিন অবশ্যই হবে, না হয়ে উপায় নেই। অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। দর্শক, হ্যাপেনিং পয়েন্টে আজ আমরা কথা বলছিলাম ভোক্তার অধিকার দেখবে কে, এই বিষয় নিয়ে কথা বলছিলাম মোহাম্মদ আলিম আক্তার খানের সঙ্গে, মহাপরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আগামী কোনো পর্বে কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সঙ্গেই থাকুন, দেখতে থাকুন ATN নিউজ।